এগুলো কি হচ্ছেটা কি পঙ্কজবাবু? আমি তো জানতাম আজকের এই লাইভ শোটা আমাদের দুই পার্টির ভোটের স্ট্র্যাটেজি নিয়ে, আমরা কিভাবে কাজ করতে চাই, কিভাবে জনসংযোগ করতে চাই, জনসাধারণের সাথে মিলেমিশে কাজ বার করতে চাই, সেই সব নিয়ে। কিন্তু এখানে যে আলোচনাটা হচ্ছে সে তো সম্পূর্ণ আমার পারিবারিক আলোচনা হচ্ছে। আর রাজনীতি বিষয়ক এই অনুষ্ঠানে পারিবারিক আলোচনা করে সময় নষ্ট করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? ভাস্কর বাবু, আপনি হাসালেন বটে। যে নিজের পরিবার, নিজের বাড়ি কোনো কিছু পরিচালনা করতে পারে না, সঠিক পথ দেখাতে পারে না, সে দেশকে কিভাবে পরিচালনা করবে বলুন তো? পঙ্কজবাবু, না না, এটা আমার প্রশ্ন নয়, এটা সাধারণ জনতার প্রশ্ন। যাদের কাছে আপনি ভোট চাইতে যাবেন কিছুদিন বাদে, এগুলো তাদেরই প্রশ্ন। আমি শুধুমাত্র তাদের প্রতিনিধি হিসেবে এই মঞ্চে প্রশ্নগুলো তুলে ধরছি। আচ্ছা ভাস্কর বাবু, আপনি ওই বলছিলেন যে আপনার ভাই রুদ্র সিনহা রয় যে সমস্ত বেআইনি কাজকর্ম করতো সেসব ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না, মানে আপনি কোর্টকেও সে কথাই বলেছিলেন, তাই তো? দেখুন, আমি ব্যস্ত থাকি, মানে পরিবারকেও সময় দিতে পারি না। কাজে রুদ্র কোথায় যাচ্ছে, কি করছে, সেই সমস্ত মানে আমার কাছে। তাছাড়া দেখুন, আমি সমাজের নোংরা সাফাইয়ের কাজে তৎপর থাকি সবসময়। তো এই ঘটনা যদি আমার জানা থাকতো আমি কি স্টেপ নিতাম না? কিন্তু ভাস্কর বাবু, আপনার ভাই রুদ্র সিনহা রয় এবছর দশমীর দিন যেদিন প্রতিপক্ষের হাতে খুন হন, সেই ঘটনা ঘটার ঘন্টা তিনেক আগে আপনার সঙ্গে হায়ার অথরিটির একটা ফোন কল হয়। সেই ফোন কল তো অন্য কথা বলছে ভাস্কর বাবু। রেকর্ডটা একবার চালাবেন প্লিজ। ভাস্কর বাবু বলুন। একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করলাম আপনাকে। হ্যাঁ, কি বলছেন? স্মাগলিং? হোয়াট? রেল লাইনের ধারের একটা গোডাউনে ড্রাগ পাচারের একটা ইনফরমেশন পাওয়া গেছে ভাস্করবাবু। আর সবচেয়ে বড় কথা, গোপন সূত্রের খবর অনুযায়ী আপনার ভাই রুদ্র সিনহা রায় নাকি ওটার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপাতত কিছু করার দরকার নেই, পরে আপনাদের ফোর্স পাঠিয়ে জায়গাটা সিল করে দেওয়ার ব্যবস্থা করবেন। শুনুন, আমি চাই না রুদ্র নাম কোনোভাবে উঠে আসুক এসবের মধ্যে। আমি ওর সাথে পার্সোনালি কথা বলে নেবো এই নিয়ে। কিন্তু স্যার, এরকম একটা খবর পেয়েও আমরা রেড করবো না বলছেন? যেটা বলছি আপনাকে সেটা করুন, নো মোর কোয়েশ্চেনস। বাবা কাকাইয়ের বিজনেস সম্পর্কে সব জানতো? তার মানে কাকাই যে এইসবের সাথে যুক্ত ছিল, আর সেদিন যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে এই সবটাই বাবা আগে থেকেই জানতেন। আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট। ড্যাড সবটা জানার পরও কাকে সেফগার্ড করলো। আর যখন ভালো আন্টি নামে সমস্ত দায় এলো তখন ড্যাড চুপ করেছিল। তখন সমস্ত দোষ ভালো আন্টির নামে চাপিয়ে দিল। কেন? যাতে লক্ষ্মীর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে ওর ভাইকে দোয়া তুলসী পাতা প্রমাণ করতে পারে, তাই। ভাস্কর খুব ভালো করে জানতো রুদ্রর ব্যাপারটা সবার সামনে এলে ওর পলিটিক্যাল কেরিয়ারে খুব বড় ক্ষতি হবে। তাই নিজেকে বাঁচাতে লক্ষ্মীকে সবার সামনে দাঁড় করিয়েছে। আমিও দেখি ড্যাড নিজের কেরিয়ার এবার কিভাবে সেভ করে। এই এতক্ষণ ধরে আপনি যে বড় বড় কথা বলছিলেন, আপনার ভাইয়ের ব্যবসার ব্যাপারে আপনি কিচ্ছুটি জানেন না, এমনকি সমাজের নোংরা পরিষ্কার করতে আপনি সব সময় বদ্ধপরিকর।
এরপর জনতা কি করে সেই মন্ত্রীর ওপর ভরসা করবে বলুন তো ভাস্কর বাবু? যে নিজের ভাইয়ের দুর্নীতিকে আড়াল করার জন্য নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে। চুপ করে থাকবেন না ভাস্কর বাবু, জনতা আপনার উত্তর জানতে চাইছে। সর্বনাশ, এরা তো তল্লাশি শুরু করেছে রীতিমতো। এবার তো দেখছি আমাকে নিয়ে টানাটানি শুরু করে দেবে। ভাস্কর বাবু, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সবটা মিথ্যে। কি মিথ্যে ভাস্কর বাবু? আপনাদের এই ফোন কল, আমাকে জনতার কাছে ছোট করার আপনাদের এই প্রচেষ্টা, আমার ইমেজে কালি লাগাতে চাইছেন আপনারা। কোনো প্রমাণ আছে? কোথায় কোথায় আছে আপনাদের কাছে প্রমাণ যে এই ফোন কলটা জেনুইন, এটা ফ্যাব্রিকেটেড নয়? ওটা আমার গলা, আর এটা কোন অফিসারের গলা? কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না। টাকা খেয়েছেন অপোনেন্ট পার্টি থেকে। এইসব নোংরা রাজনীতি করা বন্ধ করুন আপনারা। এই ফোন কল সাজানো নাকি সত্যি সেটা আপনি খুব ভালো করে জানেন ভাস্কর সিনহা রয়। আর জানে জনতা। জনতা কিন্তু সব জানে। জনতাকে বোকা বানানো এত সোজা নয়। বেশ, তাহলে জনতাই ঠিক করুক যে আমাদের এই ফোন কল সত্যি নাকি আপনার মিথ্যাচার। আচ্ছা লক্ষ্মী দেবী, অনেকক্ষণ হলো ভাস্কর বাবুর সঙ্গে আমি কথা বলছি, এবার আপনার কাছে আসি। বলুন। আচ্ছা, আপনি হঠাৎ করে ভোটের ময়দানে বা রাজনীতির ময়দানে পা রাখলেন কেন বলুন তো? এই কেসটা জিতে আপনি এতটাই কনফিডেন্ট হয়ে গেলেন যে ভাস্কর বাবুকে নিজের প্রতিপক্ষ ভাবতে শুরু করে দিলেন। নানা পঙ্কজ বাবু, এত বড় স্পর্ধা আমার কোনোদিনও ছিল না। কোর্টে আমি নিজের কেসটা নিজে লড়েছিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু ভোটে দাঁড়ানোর ইচ্ছা আমার ছিল না। কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বা তাদের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করার ইচ্ছাটা আমার ছিল। আর সর্বোপরি আমার সম্প্রদায়ের জন্য কিছু করা, তাদের সমস্যা বা তাদের সাথে হওয়া বঞ্চনার কথা সমাজের মানুষের সামনে তুলে ধরার তাগিদটা কিন্তু আমার প্রথম থেকেই ছিল। সমাজ কোনোদিনই আমাদের মানুষের মতো মানুষ বলে গণ্য করেনি, তাই প্রাপ্য সম্মানটুকুও কোনোদিন আমরা পাইনি। সেই প্রাপ্য সম্মানটুকু আদায়ের চেষ্টা আমি সেই প্রথম দিন থেকে করে গেছি। কি বলুন তো পঙ্কজবাবু, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে, জীবনে কিছু হবার, কিছু করে দেখাবার। আমারও ছিল। তফাৎটা এই যে সমাজের আর 5টা মানুষ তাদের সেই স্বপ্ন পূরণের সুযোগটা পায়। যেখানে আমাদের সমাজের মানুষেরা মানুষের পর্যায়ে ফেলে না, সেখানে আমাদের স্বপ্ন পূরণের কথা ভাবা তোই বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু আমি হাল ছাড়িনি। শুধু যে রাজনীতির আঙ্গিনায় এসেই নিজেদের কথা বলা যায় এরকমটা আমি বিশ্বাস করি না। নিজেদের তাগিদেও নিজেদের কথা বলা যায়। আজ আমি এখানে বসে বলে যাচ্ছি পঙ্কজবাবু, একদিন এই সমাজের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব যে আমাদের মতো মানুষেরা যদি সুযোগ পায়, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের কথা নয়, সমাজের আর 5টা সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরতে পারি, আর সেগুলো সমাধানের চেষ্টাও করতে পারি। সমাজ আমাদের নিয়ে কোনোদিনও ভাবেনি, তাতে কি আমরা কিন্তু নিজেদের কোনোদিনই সমাজের বাইরের মানুষ বলে ভাবিনি। বেশ, তার মানে আপনি বলতে চাইছেন যে ব্যক্তিগত তাগিদ থেকে যে লড়াইটা শুরু হয়েছিল সেটা এখন বৃহত্তর তাগিদে লড়াইটা পর্যবসিত হয়েছে।
এবং আপনার এই রাজনীতিতে পদার্পণ পুরোটাই আমাদের সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য, কি তাই তো? আমি আলাদা করে মানুষকে কোনো বার্তা দিতে চাই না। আমার হাঁটা চলা, কথাবার্তা, আমার রাজনৈতিক আদর্শ, তার বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে। একটা কথা আমি বিশ্বাস করি, তুমি যে কাজটা করতে চাইছো সেটার প্রচেষ্টাটা যদি সৎ হয়, কোনো কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না এবং স্বয়ং ভগবান তোমায় সাহায্য করবেন। এই যে দেখুন না, আমার যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা আমাদের সম্প্রদায়ের সমস্যার কথা বা তাদের জন্য অধিকারের লড়াইয়ের কথা স্বয়ং ভগবান বুঝেছেন। সে কারণেই তো নিজামুদ্দিন বাবুকে উনি আমার কাছে পাঠিয়েছেন। আত্মবিশ্বাস আমার ছিল, কিন্তু আজ নিজামুদ্দিন বাবু যদি আমার পাশে এসে না দাঁড়াতেন, আমি কিন্তু ভোটে দাঁড়ানোর সাহসটা পেতাম না। উনি আমার উপর ভরসা রেখেছেন। না না, সবার সামনে আমি ওনাকে অপমানিত হতে দেব না, আমি ওনার মুখটা রাখবো। এরকম ভরসা অনেকেই দেখায় লক্ষ্মী। এসব সাহায্য টাহায্য সব ফালতু কথা। তার মানে আপনি কি বলতে চাইছেন যে লক্ষ্মী দেবী নিজামুদ্দিন বাবুর ওপর ভরসা করে ভুল করেছেন? মানে ওনার থেকে উনি কোনো উপকারই পাবেন না? না, পাবে না। আসলে আমার মতন একজন প্রতিপক্ষকে হারাতে গেলে নিজামুদ্দিন বাবুর এমন একজন ঘুঁটির প্রয়োজন ছিল যে আমাকে লজিকে না হলেও ব্যক্তিগত গ্রাউন্ডে অপদস্থ করতে পারে, আর এই কাজে লক্ষ্মীর থেকে ভালো আর কেউ ছিল না, হতে পারতো না। তাই নিজামুদ্দিন বাবু লক্ষ্মীকে ব্যবহার করছে। আমি একটা কথা বলতে চাই ভাস্কর বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। রাজনীতিতে কোনো কিছুই স্বার্থ ছাড়া হয় না, কিন্তু দেখতে হবে যে এই স্বার্থের লড়াইটা কার জন্য, জনতার নাকি রাজনীতিবিদের নিজের। নিজামুদ্দিন বাবু যদি আমাকে ঘুঁটি হিসেবে ব্যবহারও করেন, আর তাতে যদি সমাজের 5টা মানুষের ভালো হয়, তাতে তো ক্ষতির কিছু নেই ভাস্কর বাবু। না, তা নেই, তবে 10-এর ভালো তুমি আর কি করবে লক্ষ্মী? একা দেখো, তার জন্য আমরা আমি, আমার পার্টি, আমরাই যথেষ্ট। গত নির্বাচন জেতার পর থেকে আমরা প্রচুর কাজ করেছি। যে বস্তির উন্নয়নের কথা তুমি বলছিলে না, সেই বস্তির উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা খরচও করা হয়েছে। ভাস্কর বাবু, এই যে কোটি টাকা খরচা করে আপনি যে উন্নয়নটা করেছেন, সেটা যদি একবার আপনি নিজের চোখে দেখে আসতেন, বুঝতেন যে বস্তির মানুষগুলো আজও সেই তিমিরেই আছে। আজও কিন্তু বস্তির বাড়িতে ভালো করে জল আসে না। এক বালতি জল ভরার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। একটু ঝড় বৃষ্টি হওয়ার পরে অধিকাংশ বাড়ির ছাদগুলো উড়ে যায়, আর একটু বৃষ্টি হলেই আমাদের প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে যায় ভাস্কর বাবু। তখন আমরা আপনাদের কাছে যাই, কি পাই জানেন? আশ্বাস, প্রতিশ্রুতি। আর রাস্তার কথা তো ছেড়েই দিলাম, যেদিকে তাকাবেন সেদিকে গর্ত। এটাকে আপনারা উন্নয়ন বলেন? দেখো লক্ষ্মী, আমি জানি না তুমি কোথাকার কথা বলছো, এগুলো সব মিথ্যে কথা, বিরোধীদের অপপ্রচার। যথেষ্ট ভালো কাজ করা হয়েছে এবং আগামী দিনেও করা হবে। আর শুধু একটা বস্তির কথা বললে তো চলবে না, আমাকে গোটা রাজ্যের কথা ভাবতে হয়। কয়েক লক্ষ বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা পর্যন্ত আমাদের করতে হয়েছে। আমি গোটা রাজ্যের কথা জানি না ভাস্কর বাবু, অত শিক্ষা আমার নেই, কিন্তু আমার বস্তিতে আমি বহু শিক্ষিত ছেলে মেয়েকে বেকার হয়ে থাকতে দেখেছি।
আর বস্তির অন্যান্য ছেলে মেয়েদের কথা কেন বলছি, আমার নিজের ঘরের কথা বলি। জানেন পঙ্কজবাবু, আমার মেয়ে ফিরকি কিন্তু ওকালতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল, কিন্তু আমাদের রাজ্যের কোনো কোম্পানি তাকে চাকরি দিতে পারেনি। এইসব শিক্ষিত বেকার ছেলে মেয়েদের দারিদ্রতা আর অসহায়তার সুযোগ নিয়ে তাদের বেআইনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই যদি আপনার উন্নয়নের নমুনা হয় ভাস্কর বাবু, তাহলে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, এই উন্নয়ন কিন্তু আমরা চাইনি। আমরা সেই উন্নয়ন চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা দিন দুবেলা মানুষের বাড়ি থেকে গরম ভাতের গন্ধ বেরোবে, মানুষের স্বাস্থ্য শিক্ষা সবটা সুনিশ্চিত হবে, যেখানে মানুষের ন্যূনতম চাহিদা অন্ন বস্ত্র আর বাসস্থান, সেই চাহিদাই তো আপনার রাজনৈতিক দল পূরণ করতে পারেনি ভাস্কর বাবু। কোন উন্নয়নের কথা আপনি বলেন? হ্যাঁ ভাস্কর বাবু, আমরা পেয়েছি কি পেয়েছি জানেন? পেয়েছি ওই বড় বড় মঞ্চে গাল ভরা প্রতিশ্রুতি, আশ্বাস। হয়তো আপনারা এই প্রতিশ্রুতিগুলো দেন পালন না করার জন্যেই। চুপ করো। বড় বড় কথা বললেই হয় না, উন্নয়ন করব বললেই উন্নয়ন করা যায় না। উন্নয়ন একটা সামগ্রিক পরিকল্পনা। কিছু তো লেখাপড়া করনি, তাই জানো না। কি করে বুঝবে উন্নয়ন কি করে হয়? আর পঙ্কজবাবু, আপনাদের এই হবু জনপ্রতিনিধি নিজের মুখেই বললেন যে তার বিদ্যার দৌড় কতটা। যার পেটে সামান্য বিদ্যাটুকু নেই, সেই জনতার ভালো মন্দ বুঝবে কি করে, জনতার কল্যাণ করবে কি করে? আপনি একদম ঠিক কথা বলেছেন ভাস্কর বাবু, আমার পেটে কিন্তু বিদ্যে নেই, কিন্তু সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার মতো সাহস আমার আছে। আগে আমি আমার রাজ্যের মানুষের পেটের খিদেটা তো মেটাই, তারপরে না হয় তাদের শিক্ষিত করব। লক্ষ্মী আজ ভাস্করের সামনে একটা আয়না তুলে ধরেছে। নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবতে ভাবতে অহংকার ঘিরে ধরেছিল ওকে। তুমি একদম ঠিক বলেছো মা। ড্যাডের একটা রিয়েলিটি চেক হওয়া খুব দরকার ছিল। সত্যি তাই। কি গো রানী মাসি, তোমাদের কি এখনো মনে হচ্ছে আমাকে ছাড়া মা ভয় পাচ্ছে? নারী মা, লক্ষ্মী তো আজকে আমাদের ঝাঁসির রানী হয়ে গেছে। বড় ভালো বলেছ লক্ষ্মী। আজ তোমার মধ্যে আমার বাবার মতন একজন সৎ আদর্শবাদী নেতার ছাপ দেখতে পাচ্ছি। ভাস্কর বাবু, এটাও শোনা যাচ্ছে যে আপনার পার্টি ফান্ডের অবস্থা নাকি খুব খারাপ। ভোটের আগে আপনার যে দুটো পার্টি ফান্ড ছিল, মানে একটি আপনার বন্ধু মলয় সেনগুপ্ত এবং একটি মীনাক্ষী দেবী, দুটোই নাকি হাতছাড়া হয়ে গেছে। দেখুন পঙ্কজবাবু, এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়। আমি এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। না না, আমার সঙ্গে আলোচনা করাটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এটা জনতা জানতে চায়, এগুলো জনতার প্রশ্ন। অবশ্য আপনি বলুন আর নাই বলুন, পার্টি ফান্ডের টাকা জনতার কোনো উপকারে লাগে না। কারণ আগের বারে ইলেকশনের পর পার্টি ফান্ডে 400 কোটি টাকা এসেছিল জনতার জন্য, কিন্তু সেগুলো দিয়ে জনতার কোনো উপকার হয়নি। আপনি বলেছিলেন আগেরবার ইলেকশনে যে এই টাকা দিয়ে আপনি নাকি একটি হায়ার সেকেন্ডারি স্কুল বানাবেন, একটি দাতব্য চিকিৎসালয় বানাবেন, কিন্তু এর কোনো কিছুই হয়নি। তার উপর আপনার ছত্রছায়ায় থেকেই আপনার ভাই ড্রাগের ব্যবসা করত, কিন্তু আপনি সেই ব্যবসায় কারা কারা জড়িত সেই ব্যাপারে পুলিশকে কিন্তু কোনো ইনফরমেশন দেননি। এরপরও ভাস্কর বাবু, আপনাকে কি করে সাধারণ জনতা ভরসা করবে বলুন তো? কেলেঙ্কারি করেছে এরা, যেভাবে ঠেসে ধরেছে, সন্দেহের দিক তো পুরো আমার দিকে ঘুরতে আর বেশি দেরি নেই দেখছি। ব্যাপারটাকে এক্ষুনি ঘেঁটে দিতে হবে। বন্ধ করো সব, এই বন্ধ করো সব, বন্ধ হবে। দাঁড়িয়ে দেখছো কি এসব?
চল বেরো, চল ক্যামেরা গুটিয়ে ফট এখান থেকে। চলো, অনেকক্ষণ নাটক দেখছি, বেরো বেরো, সব বেরোবে, এক্ষুনি বেরোবে, রাইট নাও। কি হচ্ছে কি এগুলো? হ্যাঁ, আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয়নি। শাট আপ। আর এই যে লক্ষ্মী, এখনো কিচ্ছু শুরু হয়নি, কিন্তু এবার শুরু হবে। তোমরা কার লেজে পা দিয়েছো, এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে। আগুন জ্বলবে, আগুন। কি হলো? জোর করে শোটা বন্ধ করে দেওয়া হলো রানীমাসি। এই সামান্য কথাতে ওরা এতটা ভয় পেয়ে গেল যে জোর করে শোটা বন্ধ করে দিতে হলো। ও গড, এটা তো একটা ভয়ঙ্কর আনপ্রফেশনাল অ্যাটিটিউড। আর আনপ্রফেশনাল যেভাবে আজ সকলের সামনে সত্যিটা এলো নীলাদ্রি, আমার মনে হচ্ছে আমার মায়ের কোনো বড় বিপদ হতে চলেছে।